একটি ছোট শহরের ব্যস্ত বাজারে আরিফ নামে এক দক্ষ দর্জির দোকান ছিল। তার সেলাইয়ের কাজ এতটাই নিখুঁত ছিল যে দূরদূরান্ত থেকেও মানুষ তার কাছে পোশাক বানাতে আসত। বিশেষ করে মেয়েদের পোশাকের নকশা তৈরিতে তার অসাধারণ দক্ষতা ছিল। সে এমন সব ডিজাইন তৈরি করত যা ক্রেতাদের খুবই পছন্দ হতো। ফলে তার দোকানে সব সময় ভিড় লেগেই থাকত। কাজের চাপ সামলাতে তাকে বেশ কয়েকজন কর্মচারীও রাখতে হয়েছিল। ব্যবসা ভালো চলায় সে নিজের ছোট ভাইদের জন্য আলাদা একটি দোকান খুলে দিয়েছিল। একদিন সন্ধ্যার দিকে তার সব কর্মচারী কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিল। আরিফ তখন দোকানে একাই বসে কিছু জরুরি কাজ শেষ করছিল। আরও আধা ঘন্টা পর দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল তার। ঠিক সেই সময় একটি তরুণী দোকানের ভেতরে প্রবেশ করল। তার হাতে ছিল দামি কাপড়ের একটি প্যাকেট। মেয়েটি ভদ্রভাবে বলল, আপনার কাজের অনেক প্রশংসা শুনেছি, তাই অনেক দূর থেকে আপনার কাছে পোশাক বানাতে এসেছি। মেয়েটি কাপড়গুলো আরিফের হাতে দিল এবং মোবাইলে একটি ডিজাইন দেখিয়ে বলল, আমাকে ঠিক এই ডিজাইনের একটি ড্রেস বানিয়ে দিতে হবে। আরিফ কাজের চাপের কথা ভেবে 1 সপ্তাহ সময় চাইল। কিন্তু মেয়েটি বলল, আমার বড় বোনের বিয়ে, 3 দিনের মধ্যেই ড্রেসটা দরকার। কিছুক্ষণ ভেবে আরিফ রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, 3 দিনের মধ্যেই তৈরি করে দেব। এরপর মেয়েটি বলল, আমার মাপটা নিয়ে নিন। আরিফ শান্তভাবে উত্তর দিল, আমি সাধারণত মেয়েদের মাপ নিজে নিই না, আপনি কাগজে মাপ লিখে দিন, আমি সেই অনুযায়ী পোশাক তৈরি করে দেব। কিন্তু মেয়েটি বারবার অনুরোধ করতে লাগল যেন সে নিজেই মাপ নেয়, যাতে পরে কোনো ভুল না হয়। অনেক অনুরোধের পর আরিফ রাজি হল। আরিফ যখন মাপ নিতে এগিয়ে গেল, তখন হঠাৎ মেয়েটি নিজের পোশাক এলোমেলো করে জোরে চিৎকার করতে লাগল। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে আরিফ হতভম্ব হয়ে গেল। তার কিছু বুঝে ওঠার আগেই মেয়েটির চিৎকারে আশপাশের দোকান থেকে লোকজন ছুটে এসে ভিড় করল। ভিড়ের মধ্যে একজন জিজ্ঞেস করল, কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে পোশাক বানাতে এসেছিলাম, কিন্তু এই দর্জি সুযোগ পেয়ে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছিল। মেয়েটির কথা শুনে আরিফ দ্রুত বলল, এটা সম্পূর্ণ মিথ্যা, আমি জানি না কেন সে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কিন্তু মেয়েটির চোখের জল দেখে উপস্থিত লোকজনের বেশিরভাগই তার কথা বিশ্বাস করল। ভিড়ের মধ্যে একজন বলে উঠল, এই ধরনের মানুষ সুযোগ পেলেই এমন কাজ করে। সেই কথা শোনার পর কেউ আর সত্যতা যাচাই করার চেষ্টা করল না। মুহূর্তের মধ্যেই কয়েকজন আরিফকে মারধর শুরু করল। যার হাতে যা ছিল তাই দিয়েই তাকে আঘাত করতে লাগল। মারতে মারতে যখন তার অবস্থা খুব খারাপ হয়ে গেল, তখন ভিড়ের মধ্যে থাকা এক বৃদ্ধ বললেন, তোমরা আইন নিজের হাতে তুলে নিও না, যদি সে অপরাধী হয় তাহলে তাকে পুলিশের হাতে তুলে দাও। বৃদ্ধের কথায় সবাই কিছুটা শান্ত হল। এরপর তারা আহত আরিফকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে গেল। মেয়েটিও ছেঁড়া পোশাক পরে সবার সঙ্গে থানা পৌঁছাল। সেখানে উপস্থিত লোকজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলল, এই দর্জি মেয়েটির সম্মান নষ্ট করার চেষ্টা করছিল। মেয়েটির চিৎকার শুনে আমরা গিয়ে তাকে ধরে এনেছি। পুলিশ কর্মকর্তা মেয়েটির অবস্থা দেখে তার বক্তব্য নিলেন। মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে বলল, লোকজন সময়মতো না এলে আজ আমার জীবন ও সম্মান দুটোই শেষ হয়ে যেত। উপস্থিত লোকেরাও আরিফের বিরুদ্ধে সাক্ষ্য দিল। সেই সাক্ষ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হলো। পরে আদালতে মামলার শুনানি শুরু হলো। সাক্ষীদের একের পর এক জবানবন্দি, মেয়েটির অভিযোগ এবং পরিস্থিতিগত প্রমাণের কারণে আদালত আরিফকে 5 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানার সাজা শুনিয়ে দিল। এই রায় তার কাছে বজ্রাঘাতের মতো ছিল। কয়েকদিন আগেও যে মানুষটির ব্যবসা দ্রুত উন্নতির দিকে যাচ্ছিল, আজ সে কারাগারের অন্ধকার কক্ষে বন্দী। কারাগারে বসে আরিফ বারবার ভাবতে লাগল, মেয়েটিকে, সে কেন এমন করল? এর আগে তো তাদের কখনো দেখা হয়নি। তাহলে এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনে কারণ কি? কারাগারে যাওয়ার খবর শুনে আরিফের বৃদ্ধা মা ভেঙে পড়লেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার ছেলে এমন কোনো কাজ করতে পারে। ছেলের গ্রেপ্তারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ছুটে কারাগারে চলে গেলেন। ছেলেকে দেখে তার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগল। আরিফ মায়ের চোখের পানি দেখে নিজেই তাকে সান্ত্বনা দিতে লাগল। সে বলল, মা, তুমি ভেঙে পড়ো না, আমি একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন খুব শিগগিরই আমার জামিন হয়ে যাবে। মা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটা এমন কেন করল? তার সঙ্গে কি তোর কোনো শত্রুতা ছিল? আরিফ মাথা নেড়ে বলল, না মা, আমি তাকে আগে কখনো দেখিনি, তার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না।
কেন সে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করল আমি নিজেও জানি না। কিছুক্ষণ নীরব থেকে তার মা বললেন, আমার মনে হচ্ছে তোর ব্যবসার সাফল্য দেখে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বী ঈর্ষান্বিত হয়েছিল। হয়তো তারাই মেয়েটিকে টাকা দিয়ে এই কাজ করিয়েছে যাতে তোর দোকান বন্ধ হয়ে যায়। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, হতে পারে, আবার নাও হতে পারে। কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। তবে আমি কথা দিচ্ছি, একদিন না একদিন আমি এই ঘটনার আসল সত্য খুঁজে বের করব। দিন গড়িয়ে সপ্তাহ কেটে যেতে লাগল। কারাগারে বসে আরিফের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার দোকান নিয়ে। সামনে বড় উৎসব আসছিল। অসংখ্য ক্রেতা আগেই পোশাকের অর্ডার দিয়ে রেখেছিল, কিন্তু তার অনুপস্থিতিতে সেই কাজ শেষ করার মতো দক্ষ কেউ ছিল না। তার ছোট ভাই অন্য শহরে থাকত, আর দোকানের কর্মচারীরাও এতটা অভিজ্ঞ ছিল না যে পুরো ব্যবসা একা সামলাতে পারত। ফলে আরিফ প্রতিদিন নিজের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডুবে থাকত। এদিকে আইনজীবীর কাছ থেকেও আসার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। একের পর এক জামিনের আবেদন খারিজ হয়ে যাচ্ছিল। আদালত আগের রায় বহাল রাখল। ফলে আরিফ বুঝতে পারল তাকে দীর্ঘ সময় কারাগারেই কাটাতে হবে। কারাগারের প্রতিটি দিন তার কাছে একটি বছরের মতো মনে হতো। মায়ের কথা, নিজের দোকানের কথা এবং নিজের সম্মানের কথা ভেবে সে প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ত। এই সময় তার পরিচয় হল রফিক নামের এক বন্দীর সঙ্গে। রফিক বয়সে তার চেয়ে কিছুটা বড় ছিল। একদিন দুজন পাশাপাশি বসে নিজেদের জীবনের গল্প করছিল। আরিফ নিজের জীবনের পুরো ঘটনাটি খুলে বলল। সব শুনে রফিক হঠাৎ হেসে উঠল। আরিফ অবাক হয়ে বলল, আমার জীবনের এত বড় বিপদের কথা শুনে তুমি হাসছো কেন? রফিক শান্তভাবে বলল, আমি তোমাকে নিয়ে হাসছি না। হাসছি এই কারণে যে আমার গল্প প্রায় তোমার মতোই। আরিফ বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। রফিক বলল, এই কারাগারে থাকা অনেক মানুষই এমন অপরাধের শাস্তি ভোগ করছে যা তারা কখনো করেনি। সমাজে যার অর্থ আর ক্ষমতা আছে সে বড় বড় অপরাধ করেও মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, আর যার কিছুই নেই তাকে মিথ্যা সাক্ষী আর সাজানো প্রমাণ দিয়ে সহজেই অপরাধী বানিয়ে দেওয়া হয়। রফিকের কথা শুনে আরিফ আরও কৌতূহলী হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, তোমার সঙ্গে কি হয়েছিল? রফিক কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করল, আমি একজন লোহার কারিগর ছিলাম। বিভিন্ন কৃষি যন্ত্র, ছুরি, কাঁচি আর গৃহস্থালির লোহার জিনিস তৈরি করে বিক্রি করতাম। একদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। পথে দেখলাম একজন মানুষ রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছে। সে বারবার পানি চাইছিল। আমি ভাবলাম লোকটা হয়তো বড় কোনো বিপদে পড়েছে, তাই নিজের পানির বোতল নিয়ে তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখলাম তার বুকে ছুরির আঘাত। সে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। তাকে হাসপাতালে নিয়ে যাব নাকি আগে কাউকে খবর দেব। ঠিক তখনই একটি পুলিশ টহল গাড়ি সেখানে এসে থামল। পুলিশ এসে দেখল আহত লোকটির পাশে আমি দাঁড়িয়ে আছি। আমার হাতে ছিল লোহার কিছু সরঞ্জাম। তারা আর কোনো কথা না শুনেই ধরে নিল আমিই লোকটিকে আঘাত করেছি। আমি বারবার বলেছিলাম আমি তাকে সাহায্য করতে এসেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করল না। রফিক কিছুক্ষণ থেমে গভীর শ্বাস নিল। তারপর বলল, লোকটি পরে মারা গেল, আর সেই হত্যার দায় আমার উপর চাপিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। সে বলল, বহু বছর ধরে আমি এই কারাগারে আছি। এখন আর মুক্তির স্বপ্ন দেখি না। কখনো কখনো মনে হয় মৃত্যুই হয়তো আমার জন্য সবচেয়ে বড় মুক্তি। রফিকের কথা শুনে আরিফের বুকটা ভারী হয়ে গেল। সে ধীরে বলল, এভাবে বলো না। তোমার পরিবার আছে, তারা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। রফিক তিক্ত হাসি দিয়ে বলল, পরিবার? আমার স্ত্রী বহু আগেই আমাকে ছেড়ে চলে গেছে। বাবা মাও আর বেঁচে নেই। যাদের মানুষ করার জন্য আমি সারা জীবন কষ্ট করেছি সেই ছোট ভাইজেরাও আজ আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। তারা জানে আমি নির্দোষ, তবুও একবার ছাড়া আর কখনো আমার খোঁজ নিতে আসেনি। কথা শেষ করে রফিক আকাশের দিকে তাকিয়ে বলল, বিপদে পড়লে মানুষ সবচেয়ে আগে আপনজনকেই হারায়, আর যখন মানুষের হাতে অর্থ আর সম্মান থাকে তখন সবাই তার বন্ধু হতে চায়। আরিফ শান্ত কণ্ঠে বলল, তোমার কথাগুলো খুব কঠিন কিন্তু বাস্তব। তবুও আশা হারানো উচিত নয়। একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। রফিক মৃদু হাসল। এরপর থেকেই দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হল।
কারাগারের কঠিন দিনগুলোতে তারা একে অপরের দুঃখ, কষ্ট আর জীবনের গল্প ভাগ করে সময় কাটাতে লাগল। রফিকের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর কারাগারের কঠিন দিনগুলো আরিফের জন্য কিছুটা সহজ হয়ে গেল। দুজনেই নিজেদের কষ্ট, দুঃখ আর জীবনের তিক্ত অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নিত। একদিন আরিফ রফিককে জিজ্ঞেস করল, তোমার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যেটার জন্য তুমি আজও অনুশোচনা করো? এমন কোনো ভুল যেটা না করলেই হয়তো ভালো হতো? রফিক কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন বহু বছর আগের কোনো স্মৃতি ভেসে উঠল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, এমন একটি ঘটনা আছে যেটার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব। রফিক বলতে শুরু করল, আমি যখন আমার কর্মশালায় কাজ করতাম তখন আমার স্ত্রী প্রতিদিন দুপুরে আমার জন্য খাবার নিয়ে আসত। আমি সাধারণত কাজ শেষ না করে খাবার খেতাম না। একদিন আমার স্ত্রী খাবার রেখে চলে গেল। আমি ভাবলাম কাজটা শেষ করে তারপর শান্তিতে খাবো। কিন্তু কিছুক্ষণ পর একটি বিড়াল এসে আমার খাবারে মুখ দিল। মুহূর্তের মধ্যেই খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। সেদিন আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই বিড়ালটির উপর আমার প্রচণ্ড রাগ হল। পরদিনও একই ঘটনা ঘটল। আমার স্ত্রী খাবার রেখে যাওয়ার কিছুক্ষণ পর আবার সেই বিড়াল এসে খাবার নষ্ট করে দিল। তখন আমি রাগের মাথায় সিদ্ধান্ত নিলাম, এই বিড়ালটাকে ধরে অনেক দূরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব, যাতে আর কখনো ফিরে আসতে না পারে। পরদিন যখন বিড়ালটি আবার আমার কর্মশালায় ঢুকল, তখন আমি ভেতরের দরজা বন্ধ করে দিলাম। জানালাগুলোও ভালোভাবে আটকে দিলাম যেন সে পালিয়ে যেতে না পারে। এরপর আমি একটি টর্চ নিয়ে তাকে খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখলাম বিড়ালটি এক কোণে চুপচাপ বসে আছে। আমি ধীরে ধীরে তাকে ধরতে এগিয়ে গেলাম, কিন্তু আমাকে দেখে সে ভয় পেয়ে হঠাৎ লাফ দিল আর দুর্ভাগ্যবশত সোজা জ্বলন্ত ভাটার মধ্যে পড়ে গেল। এই কথা বলতে বলতে রফিকের কণ্ঠ ভারী হয়ে গেল। আমি সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। সেদিন আমি বুঝতে পারলাম রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত কত বড় ক্ষতি করতে পারে। যদি আমি তাকে ধরার চেষ্টা না করতাম তাহলে হয়তো সেই নিরীহ প্রাণীটি আজও বেঁচে থাকত। এই ঘটনার কয়েকদিন পর আমি কর্মশালার ছাদে উঠলাম। সেখানে গিয়ে দেখলাম 3টি ছোট বিড়ালছানা মৃত অবস্থায় পড়ে আছে। ওরা হয়তো তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল, ভাবছিল তাদের মা ফিরে এসে খাবার নিয়ে আসবে। কিন্তু তাদের মা আর কোনোদিন ফিরে আসেনি, আর সেই অসহায় বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা গেল। রফিক চোখ মুছে বলল, আজও যখন সেই দৃশ্য মনে পড়ে তখন আমার বুকটা ভারী হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমি যে অপরাধ করিনি সেই অপরাধের শাস্তি ভোগ করছি, হয়তো সেই নিরীহ প্রাণীর অভিশাপের কারণেই। আরিফ মনোযোগ দিয়ে তার কথা শুনল। তারপর শান্তভাবে বলল, অতীতের ভুলের জন্য অনুশোচনা থাকা স্বাভাবিক, কিন্তু সেই অনুশোচনার কারণে নিজের জীবন শেষ করে দেওয়া ঠিক নয়। হয়তো একদিন তোমার জীবনেও ভালো সময় ফিরে আসবে। এরপর রফিক আরিফকে জিজ্ঞেস করল, তোমার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে যেটার জন্য তোমার এখনো আফসোস হয়? আরিফ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, না, এমন কোনো কাজ নেই যার জন্য আমার অনুশোচনা আছে। তবে কিছু মানুষ আমার জীবন থেকে হারিয়ে গেছে যাদের অভাব আমি আজও অনুভব করি। এরপর দিন, মাস আর বছর কেটে যেতে লাগল। কারাগারের 4 দেয়ালের মধ্যে দেখতে দেখতে 5টি বছর পার হয়ে গেল। অবশেষে সেই দিন এলো যেদিন আরিফের কারাদণ্ড শেষ হল। মুক্তির আগে সে রফিককে শক্ত করে জড়িয়ে ধরল। রফিকের চোখে পানি ছিল, কারণ এই 5 বছরে আরিফ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল, যার সঙ্গে সে নিজের সুখ দুঃখ, কষ্ট আর মনের সব কথা ভাগ করে নিয়েছিল। আরিফ কারাগার থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার মন শান্ত ছিল না। তার ভেতরে তখনও জ্বলছিল প্রতিশোধের আগুন। যে মেয়েটির মিথ্যা অভিযোগের কারণে তার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল তাকে সে কিছুতেই ভুলতে পারছিল না। এই 5 বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। তার পুরনো কর্মচারীরা সবাই অন্য জায়গায় কাজ শুরু করেছিল। তার দোকানের আগের সুনাম আর ছিল না। সেই এলাকায় নতুন নতুন দোকান, বুটিক এবং তৈরি পোশাকের ব্যবসা শুরু হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব শুরু করা খুব কঠিন ছিল। কিন্তু আরিফের মনের সবচেয়ে বড় চিন্তা ছিল একটাই, সে জানতে চায় কেন সেই মেয়েটি তার সঙ্গে এমন করেছিল। আরিফের মা বুঝতে পারছিলেন তার ছেলে এখনো সেই ঘটনার কষ্ট ভুলতে পারেনি। তিনি একদিন তাকে বললেন, বাবা, যা হয়ে গেছে তা আর ফিরিয়ে আনা যাবে না।
হয়তো এটা কারো ষড়যন্ত্র ছিল, হয়তো কোনো ভুল বোঝাবুঝি। কিন্তু তুই সেই মেয়েটাকে ভুলে যাগ। কিন্তু আরিফ প্রতিবার একই কথা বলতো, মা, আমি কিভাবে তাকে ভুলে যাব? সে আমার জীবন নষ্ট করে দিয়েছে, পুরো শহরের মানুষের কাছে আমার সম্মান শেষ করে দিয়েছে। আমি অন্তত একবার তার সামনে দাঁড়িয়ে জানতে চাই সে কেন আমার সঙ্গে এমন করেছিল গু। এরপর আরিফ সেই মেয়েটির খোঁজ শুরু করল। আরিফ কয়েক মাস ধরে সেই মেয়েটির খোঁজ করতে লাগল, কিন্তু কোনোভাবেই তার সন্ধান পাচ্ছিল না। অবশেষে সে তার কয়েকজন পুরনো বন্ধুর সাহায্য নিল। বন্ধুদের দায়িত্ব দিল যেভাবেই হোক সেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। প্রায় 1 মাস ধরে খোঁজ করার পর একদিন তার এক বন্ধু আনন্দের খবর নিয়ে এলো। বন্ধু বলল, আরিফ, আমি সেই মেয়েটির খোঁজ পেয়েছি, তার বর্তমান ঠিকানাও জানতে পেরেছি। আরিফের চোখে আশার আলো ফুটে উঠল। সে দ্রুত জিজ্ঞেস করল, সত্যি? সে এখন কোথায় থাকে? আমাকে তার ঠিকানা দাও। কিন্তু বন্ধুর মুখে তখনও চিন্তার ছাপ ছিল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। তুই এই মেয়েটির কাছ থেকে দূরে থাকলেই ভালো হবে গে। আরিফ অবাক হয়ে বলল, কেন? আমি তার কাছ থেকে দূরে থাকব কেন? আমি তো শুধু জানতে চাই সে আমার জীবনটা কেন নষ্ট করল গু। বন্ধু গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, কারণ সে এখন আর আগের মতো সাধারণ মেয়ে নেই। সে এখন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। চাকরির পরীক্ষায় সফল হয়ে সে এখন পুলিশ সুপার এসপি পদে দায়িত্ব পালন করছে গু। বন্ধুর কথা শুনে আরিফ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটিকে সে একজন প্রতারক, মিথ্যাবাদী এবং ষড়যন্ত্রকারী হিসেবে মনে করত, সে কিভাবে এত বড় একজন কর্মকর্তা হয়ে গেল তা তার বিশ্বাস হচ্ছিল না। আরিফ মনে মনে ভাবল, না, আমাকে নিজের চোখে সবকিছু যাচাই করতে হবে। সে সত্যিই সেই মানুষ কিনা, আর সত্যিই সে কিভাবে এই পর্যায়ে পৌঁছালো সেটা আমাকে জানতে হবে গু। পরদিন সকালে আরিফ সেই ঠিকানায় গেল যেখানে মেয়েটি এখন থাকত। বাড়ির সামনে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর একটি বড় সরকারি গাড়ি এসে সেখানে থামল। গাড়ির ভেতরে বসেছিল সেই মেয়েটি। তার চারপাশে কয়েকজন পুলিশ সদস্য ছিল। নিরাপত্তার এত ব্যবস্থা দেখে আরিফ বুঝতে পারল সে এখন সত্যিই একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। মেয়েটিকে দেখেই 5 বছর আগের সেই ভয়াবহ দিনটি আবার তার চোখের সামনে ভেসে উঠল। সেদিনের সেই দোকান, মেয়েটির চিৎকার, মানুষের ভিড়, অপমান, মারধর এবং আদালতের সাজা, সবকিছু যেন আবার নতুন করে তার মনে আঘাত করল। আরিফের মন চাইছিল সে এখনই গিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, তুমি কেন আমার সঙ্গে এমন করেছিলে? কিন্তু এত নিরাপত্তার মধ্যে তার পক্ষে সরাসরি সেখানে যাওয়া সম্ভব ছিল না। অনেক চিন্তা করার পর আরিফ একটি পরিকল্পনা করল। সে নিজের পরিচয় গোপন করে ভিখারির ছদ্মবেশ নিল। পুরনো কাপড় পরে প্রতিদিন পুলিশ সুপারের বাড়ির সামনে বসে থাকতে লাগল। তার আশা ছিল কোনো একদিন মেয়েটি তাকে লক্ষ্য করবে, হয়তো দয়া করে কিছু টাকা দেবে, আর সেই সুযোগেই সে তার সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু দিন চলে যেতে লাগল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, প্রায় 1 মাস ধরে আরিফ প্রতিদিন সেখানে বসে থাকল। কিন্তু মেয়েটি একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, সে আরিফকে লক্ষ্যই করল না। আরিফ হতাশ হয়ে পড়ল, কিন্তু সে হাল ছাড়ল না। ঠিক সেই সময় সে একটি খবর পেল, পুলিশ সুপারের কার্যালয়ে একজন পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন। আরিফ আর দেরি করল না। সে সঙ্গে সঙ্গে সেই চাকরির জন্য আবেদন করল। কিছুদিন পর সে জানতে পারল চাকরিটা সে পেয়ে গেছে। এবার তার জন্য পুলিশ সুপারের কাছে পৌঁছানো সহজ হয়ে গেল। সে প্রতিদিন অফিসে কাজ করত, কিন্তু তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, কেন কেন সেই মেয়েটি আমার জীবন ধ্বংস করল? একদিন সেই সুযোগ এসে গেল। সেদিন আরিফ পুলিশ সুপারের অফিস পরিষ্কার করছিল। হঠাৎ সে লক্ষ্য করল অফিসে আর কেউ নেই। পুলিশ সুপার নিজের কক্ষে একা বসে আছেন। আরিফ বুঝতে পারল এটাই হয়তো তার জীবনের সেই মুহূর্ত যার জন্য সে 5 বছর অপেক্ষা করেছে। সে ধীরে ধীরে কক্ষের দিকে এগিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করল। পুলিশ সুপার মাথা তুলে তার দিকে তাকালেন। আরিফ কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? পুলিশ সুপার কিছুক্ষণ আরিফের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে যেন পুরনো কোনো স্মৃতির ছায়া ভেসে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। আরিফ ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল,
হয়তো আপনি আমাকে ভুলে গেছেন, তাই আমি নিজেই মনে করিয়ে দিচ্ছি। আমি সেই দর্জি যার দোকানে 5 বছর আগে আপনি এসেছিলেন। আপনার একটি মিথ্যা অভিযোগের কারণে আমার জীবন পুরোপুরি বদলে গেছে গি। আরিফের কণ্ঠ ভারী হয়ে উঠল। সে বলল, আমার 5টি বছর কারাগারে কেটেছে। আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। সমাজের কাছে আমার সম্মান শেষ হয়ে গেছে। আজ আমি শুধু একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি, আপনি আমার সঙ্গে এমন কেন করলেন? আমার সঙ্গে আপনার কি শত্রুতা ছিল? পুলিশ সুপার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আমি তোমার সঙ্গে যা করেছি সেটা আমার বোনের জন্য করেছি। আমি আমার বোনের অপমানের প্রতিশোধ নিয়েছি গু। আরিফ অবাক হয়ে গেল। সে বলল, আপনার বোন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার বোনকে? আর আমি তার সঙ্গে কি করেছি? পুলিশ সুপার ধীরে ধীরে বললেন, আমার বোনের নাম ছিল নীলা গি। নীলার নাম শুনেই আরিফের শরীর কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে বহু বছর আগের স্মৃতি ভেসে উঠল। সে কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। পুলিশ সুপার তার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার বোনের জীবন নষ্ট করেছিলে। তুমি তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে, তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত তাকে একা ফেলে দিয়েছিলে গু। আরিফ বিস্মিত হয়ে বলল, না, এটা সত্যি নয়। আমি কখনো নীলাকে ছেড়ে যেতে চাইনি গি। পুলিশ সুপার কিছুটা রাগের সঙ্গে বললেন, তাহলে আমার বোন কেন এমন অবস্থায় পৌঁছেছিল? কেন সে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল? আরিফ হতভম্ব হয়ে গেল। সে বলল, আমি তো তাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি কখনো তাকে কষ্ট দিতে চাইনি। আমাদের পরিচয় হয়েছিল একটি পার্কে। ধীরে ধীরে আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম গু। এরপর আমি আমার মাকে নীলাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু মা ফিরে এসে আমাকে বলেছিলেন নীলার পরিবার আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গু। আমি এরপর নীলাকে ফোন করেছিলাম, কিন্তু তার নম্বর বন্ধ পেয়েছিলাম। যতবার চেষ্টা করেছি ততবারই ফোন বন্ধ ছিল। তখন আমি ভেবেছিলাম হয়তো নীলা নিজেই আমাকে আর চাইছে না গি। পুলিশ সুপার আরিফের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। আরিফ আবার বলল, আমি জানতামই না যে আসলে কি ঘটেছিল। আজ তোমার মুখ থেকেই প্রথমবার শুনলাম নীলা আমার জন্য নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল গো। পুলিশ সুপার কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তাহলে এতদিন আমরা সবাই ভুল বুঝেছিলাম গো। আরিফ অবাক হয়ে তাকিয়ে রইল। পুলিশ সুপার বলতে শুরু করলেন, সেদিন তোমার মা আমাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তিনি আমাদের কাছে অন্য কথা বলেছিলেন গু। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। তিনি বললেন, তোমার মা বলেছিলেন তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। তিনি আরও বলেছিলেন তোমাদের পরিবার অনেক ধনী, তোমার বড় ব্যবসা আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ। আমাদের পক্ষে তোমাদের পরিবারের মান অনুযায়ী কিছু দেওয়া সম্ভব নয় গি। তিনি আরও বলেছিলেন তোমার মতো ছেলের জন্য আমাদের মেয়েকে উপযুক্ত মনে করেন না গি। আরিফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে আস্তে করে বলল, মা এমন কথা বলেছিল? পুলিশ সুপার বললেন, হ্যাঁ, তোমার মা আরও বলেছিলেন তিনি তোমার জন্য অন্য একটি মেয়েকে পছন্দ করেছেন, তাই নীলার সঙ্গে তোমার বিয়ে কোনোভাবেই সম্ভব নয় গি। সেই দিন আমার বোন ভেঙে পড়েছিল। সে ভেবেছিল তুমি তাকে ভালোবাসোনি, তুমি শুধু সময় কাটানোর জন্য তার জীবনে এসেছিলে গি। সেই কষ্ট থেকেই সে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল গু। আরিফের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল এত বছর ধরে সে যে সত্যকে বিশ্বাস করে এসেছে তার পেছনে আরও বড় একটি সত্য লুকিয়েছিল। পুলিশ সুপার জানালার দিকে তাকিয়ে বললেন, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জীবনে বড় কিছু করব। কারণ আমি বুঝেছিলাম এই সমাজে দুর্বল আর গরিব মানুষের কোনো মূল্য নেই। মানুষ শুধু অর্থ আর ক্ষমতাকে সম্মান করে কি। আমি কঠোর পরিশ্রম করেছি, দিনরাত পড়াশোনা করেছি, নিজের পরিচয় তৈরি করেছি, কিন্তু আমার বোনের কষ্ট আমি কোনোদিন ভুলতে পারিনি গিয়ে। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মনে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, তাহলে আসল ভুলটা কার ছিল? আরিফের মাথা তখন ঘুরছিল। এত বছর ধরে সে যে সত্যকে বিশ্বাস করে এসেছে আজ সেই সত্য সম্পূর্ণ বদলে গেল।
সে ভাবত নীলা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বাস্তবে তাদের ভালোবাসার মাঝে দেয়াল তৈরি করেছিলেন তার নিজের মা। পুলিশ সুপারের কক্ষ থেকে বের হয়ে আরিফ সোজা বাড়ির দিকে রওনা দিল। তার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বাড়িতে পৌঁছেই সে মায়ের সামনে দাঁড়িয়ে গেল। মাকে দেখে তার চোখে কষ্ট আর অভিমানের ছাপ ফুটে উঠল। আরিফ বলল, মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তুমি কি নীলাদের বাড়িতে গিয়ে বলেছিলে যে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে? মায়ের মুখের রং বদলে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। আরিফ আবার বলল, তুমি কি বলেছিলে যে তারা আমাদের পরিবারের যোগ্য নয়? তুমি কি বলেছিলে যে তারা গরিব বলে তুমি নীলাকে এই বাড়ির বউ করতে চাও না? মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। তিনি বুঝতে পারলেন আর কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। কাঁদতে কাঁদতে তিনি বললেন, হ্যাঁ বাবা, আমি এমনটাই করেছিলাম গে। আরিফ স্তব্ধ হয়ে গেল। সে কষ্টভরা কণ্ঠে বলল, মা, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? তোমার কাছে কি আমার সুখের চেয়ে টাকা, সম্পদ আর সামাজিক মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ ছিল? মা কান্না করতে করতে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি খুব বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম তোর জন্য আরও ধনী ও ভালো পরিবারের একটি মেয়ে নির্বাচন করব। আমার এক বান্ধবীর মেয়েকে আমি এই বাড়ির বউ করতে চেয়েছিলাম গ। কিন্তু আমি বুঝতে পারিনি তুই নীলাকে সত্যিই ভালোবাসিস। আমি নিজের ইচ্ছাকে তোর সুখের চেয়ে বড় করে দেখেছিলাম গ। আমার একটি ভুলের কারণে এতগুলো জীবন কষ্ট পেয়েছে। আমি আজ আমার ভুল বুঝতে পেরেছি। আরিফের চোখেও পানি চলে এলো। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মা, ভুল সবারই হতে পারে, কিন্তু তোমার সেই সিদ্ধান্তের কারণে আমার জীবন যেমন নষ্ট হয়েছে তেমনি নীলার জীবনও কষ্টে ভরে গেছে গি। মা হাত জোর করে বললেন, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি নিজে নীলার কাছে গিয়ে ক্ষমা চাইব। পরদিন আরিফ তার মাকে নিয়ে নীলাদের বাড়িতে গেল। বহু বছর পর সেই বাড়ির দরজায় আবার দাঁড়ালো আরিফ। নীলার পরিবার প্রথমে তাকে দেখে অবাক হয়ে গেল। আরিফের মা সামনে এগিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দিন। আমি সেদিন ভুল করেছিলাম। আমার অহংকার আর ভুল চিন্তার কারণে দুটি মানুষের জীবন কষ্টে ভরে গিয়েছিল গু। আমি আপনাদের মেয়ের সঙ্গে অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দিন গু। নীলার পরিবারের সদস্যরা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে সেই পুরনো কষ্ট, অভিমান আর ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে যেতে শুরু করল। নীলাও সেখানে উপস্থিত ছিল। আরিফ ও নীলা একে অপরের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখেই ছিল বহু বছরের জমে থাকা কষ্ট আর ভালোবাসা। আরিফ ধীরে ধীরে বলল, নীলা, আমি কোনোদিন তোমাকে ভুলিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছ, কিন্তু আজ জানতে পারলাম আমাদের মাঝে শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল গু। নীলার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে বলল, আমিও তোমাকে ভুলিনি। আমি শুধু ভেবেছিলাম তুমি আমাকে আর চাও না গি। দুজনেই নিজেদের মনের সব কথা একে অপরের কাছে খুলে বলল। বহু বছরের অভিমান, কষ্ট আর অপেক্ষার পর অবশেষে তারা একে অপরকে ক্ষমা করে দিল। এরপর তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। সময় ধীরে ধীরে সব ক্ষত মুছে দিল। কিছুদিন পর দুই পরিবারের সম্মতিতে আরিফ ও নীলার বিয়ে সম্পন্ন হল। দীর্ঘ বিচ্ছেদের পর তারা নতুন করে জীবনের পথচলা শুরু করল। অন্যদিকে নীলার ছোট বোনও বুঝতে পারল যে প্রতিশোধের পথে গিয়ে সে একজন নির্দোষ মানুষের জীবন থেকে 5টি বছর কেড়ে নিয়েছিল। তার ভুলের জন্য তার মনেও সারা জীবনের একটি অনুশোচনা থেকে গেল। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। ভালোবাসার মাঝে কখনো অহংকার, অর্থ বা সামাজিক মর্যাদাকে জায়গা দেওয়া উচিত নয়। অনেক সময় একটি মিথ্যা কথা বা ভুল সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সত্য যাচাই করা উচিত এবং একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলা উচিত। কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় শত্রুতার কারণে নয়, বরং ভুল বোঝাবুঝির কারণে।